এই যে হলুদ বর্ণের গুঁড়ো গুঁড়ো যে পদার্থটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লেসিথিন। এটা ডিমের হলুদ অংশ এবং জীবজন্তুর মগজ থেকে তৈরি করা এক প্রকার মিশ্র পদার্থ। এই লেসিথিন থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ লেসিথিনাম প্রস্তুত হয়। ঔষধটি জীবনী শক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। তো এই যে পদার্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পদার্থটির নাম হচ্ছে লেসিথিন। তো এই লেসিথিন ডিমের যে হলুদ অংশ, তার মানে ডিমের কুসুম, এই ডিমের কুসুম আর হচ্ছে জীবজন্তুর যে মগজ থাকে, মগজ মানে হচ্ছে ওটাকে কী বলা হয়, ওটাকে বলা হয় ঘিলু। ওই মগজের যে ঘিলু থাকে, এই দুটি পদার্থর মিশ্রণে কিন্তু এই লেসিথিনটি প্রস্তুত হয়। এবার এই যে লেসিথিন, এই পদার্থটি থেকেই লেসিথিনাম আমাদের হোমিওপ্যাথি ঔষধ কিন্তু তৈরি করে। এবার জীবনী শক্তি যখন দুর্বল হয়ে পড়ে, তখন তো মানুষের রোগ ব্যাধি হয়। তো তখন এই ঔষধটি যদি প্রয়োগ করা যায়, তাহলে জীবনী শক্তি বৃদ্ধি পেয়ে রোগীকে কিন্তু আরোগ্য করতে পারে। অ্যানিমিয়া, যৌনরোগ, পাকস্থলীর পীড়া, মূত্ররোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি অব্যর্থ ফল দেয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই লেসিথিয়ানামের মাত্র 8টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এটাকে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে। যাই হোক, আমরা জেনে নিই 8টি প্রধানতম লক্ষণ কি রয়েছে। প্রধানতম লক্ষণ নম্বর 1 রয়েছে ক্রিয়াস্থান। রক্তের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। সুতরাং অ্যানিমিয়া রোগে ঔষধটি ব্যবহার করলে রক্তের লাল কণিকা হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। তো আমরা জানলাম যে রক্তের উপর কিন্তু ঔষধটির প্রধান ক্রিয়া। যারা অ্যানিমিয়াগ্রস্ত রোগীদের কিন্তু রক্তের লাল কণিকাকে বলা হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা কমে যায় বিধায় কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। তো যাদের এরকম রোগ হয়েছে অ্যানিমিয়া, তাদের ক্ষেত্রে যদি এই ওষুধটি প্রয়োগ করা যায়, তাহলে হিমোগ্লোবিনের পরিমাণটা বৃদ্ধি করে অ্যানিমিয়া রোগকে কিন্তু আরোগ্য করে ফেলে। প্রধানতম লক্ষণ নম্বর 2তে আসি, রয়েছে নিদ্রা। রোগ ভোগের পর অনিদ্রা, স্নায়বিক দুর্বলতা, মানসিক অবসাদের পর অনিদ্রায় অব্যর্থ ফল দেয়। যদি জটিল রোগের পরে যে কোনো জটিল রোগের পরে বা স্নায়বিক দুর্বলতার কারণে বা মানসিক অবসাদের জন্য যদি কোনো মানুষের অনিদ্রা রোগ হয়, তাহলে এই ওষুধটি কিন্তু ব্যবহার করা যাবে। প্রধানতম লক্ষণ নম্বর 3তে রয়েছে মন ভুলে যায়, অল্প বুদ্ধি গুলিয়ে ফেলে। তার মানে হচ্ছে যে এই লেসিথিনের রোগীদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আছে, এদের বুদ্ধিও কিন্তু গুলিয়ে যায় এবং এদের বুদ্ধি কিন্তু অল্পই থাকে, বরাবরই থাকে না, রোগ ব্যাধিতে আক্রান্ত হলে হয়। প্রধানতম লক্ষণ নম্বর 4 রয়েছে যৌন রোগ। খুবই দুর্বল, জীবনী শক্তির অভাব, এমন রোগীদের প্রতিক্রিয়ার অভাব, ধ্বজভঙ্গ রোগে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। তো দেখুন, প্রত্যেকটা ঔষধের একটা নির্দিষ্ট কিন্তু লক্ষণ আছে। তো এই নির্দিষ্ট বিষয়টা কি, তো এই যৌন রোগে তাদের ক্ষেত্রে অব্যর্থ ফল দেবে যে যারা ভীষণ দুর্বল, জীবনী শক্তি একেবারে দুর্বল, এমন রোগীদের যদি প্রতিক্রিয়ার অভাব হওয়াটাই কথা। এবার সেই ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন, তো সেই সমস্ত রোগীদের যদি ধ্বজভঙ্গ রোগও হয়, তাহলে কিন্তু সেই যৌন রোগে আপনি এই ঔষধটি ব্যবহার করতে পারবেন। তো দেখা গেল যে আপনার রোগীর কিন্তু জীবনী শক্তি বেশ ভালো, বেশ গাড্ডা শক্তিও আছে। তাদের যৌন রোগ বৃদ্ধি করার জন্য আপনি যদি এই লেসিথিন ব্যবহার করে থাকেন, তাহলে তো ব্যর্থই হবেন। লক্ষণটাকে কিন্তু ভালো করে বুঝে মনে রাখতে হবে, তবে প্রয়োগ করলে সঠিক ফল পাওয়া যাবে। নাম্বার 5 আসে স্ত্রী রোগ। স্ত্রী লোকদের কাম শক্তির অভাব, স্তনে দুধের পরিমাণ বৃদ্ধি করে এই ঔষধটি। যে সমস্ত রোগীরা এরকম দুর্বল, আগে পূর্বে যেমন বলেছি, তাদের কাম শক্তির অভাব হওয়ারই কথা, তো তাদের ক্ষেত্রে যদি এই ঔষধটি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু কাম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে
এবং যে সমস্ত মহিলাদের স্তনে দুধের পরিমাণ কম হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরে, তাদের ক্ষেত্রে যদি এই লেসিথিন প্রয়োগ করে দেখেন তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বৃদ্ধি পেয়ে যাবে। প্রধানতম লক্ষণ নাম্বার 6 রয়েছে হাত পা। দুর্বল রোগীদের হাত পায়ে কামড়ানি ব্যথা, হাত পা চলতে চায় না, অল্পেই হাঁপিয়ে পড়ে। একেবারে খুব দুর্বল রোগীদের জন্য কিন্তু এই লেসিথিন ঔষধটি প্রয়োগ করা যায়। এই খুব দুর্বল রোগীরা একটু বেশি দূর হাঁটতে পারে না, হাঁটলেই কিন্তু হাঁপিয়ে যায়, হাত পা অসাড় হয়ে আসে, লেগে আসে। তো তখন এই হাত পায়ে কিন্তু কামড়ানো ব্যথা যন্ত্রণা হয়। তো সেই সমস্ত রোগীদের ব্যথা যন্ত্রণার জন্য এই লেসিথিন কিন্তু অব্যর্থ ফল দেয়। প্রধানতম লক্ষণ নাম্বার 7 আসি রয়েছে পাকস্থলী, ক্ষুধাহীনতা, পাকস্থলী ফোলা, টানানো ব্যথা হয়। তো এই যে এই রুগীদের কিন্তু ক্ষুধাহীনতা, মানে খাদ্যের প্রতি আগ্রহ থাকে না, এবং পাকস্থলী সামান্য কিছু আহার করলে পাকস্থলী ফোলে, টানানো সেখানে ব্যথা থাকে। আর এই লেসিথিনের রুগীদের আরেকটি মানে ইচ্ছা আসে, এরা কিন্তু মদ এবং কফি এই দুটো খাবার খেতে এরা মন চায়, মানে এরা খেতে পছন্দ করে। আসি প্রধানতম লক্ষণ নাম্বার 8 আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 30 শক্তি অধিক কার্যকারী। যে সমস্ত ডক্টরবাবুরা এই ঔষধটি ব্যবহার করেছেন তারা দেখেছেন এই ঔষধটি কিন্তু 30 শক্তি অধিক কাজ করে। এবার এই 30 শক্তি, এটা সেন্টিসিমিয়াল পোটেন্সির ঔষধ, অর্থাৎ শততমিক পোটেন্সির ঔষধ, এটাকে কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে হয়। এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে 1 ফোঁটা 2 ফোঁটাকে কিন্তু বোঝানো হয় না। এবার সূক্ষ্মমাত্রার ডোজটা বলতে কতটা পরিমাণে ঔষধকে বোঝায়, সেটা কি করে বানিয়ে নিতে হয়, সেটা কোন রোগীর ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হয়, এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।